জারি রাখি প্রয়াত রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বারাণসীতেই তিনি ভুগছিলেন এবং তার সেরেব্রাল অ্যাটাক হয়েছিল। গত এক মাস ধরে তিনি বারাণসীতেই ছিলেন। প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বারাণসীর একটি হাসপাতালে প্রয়াত হলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি। গত এক মাস ধরে তিনি সেখানে ভর্তি ছিলেন। রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত এবং অত্যন্ত সোজা সাপটা তিনি কথা বলতে ভালোবাসতেন এবং এই জায়গায় দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল তাতে শাসক হোক বা বিরোধী তার কিন্তু সমালোচনা করতে তিনি বিন্দুমাত্র পিছপা হতেন না। এই পঙ্কজ দত্ত বারাণসীতে বেড়াতে গিয়েছিলেন এবং সেখানেই তিনি তার সেরেব্রাল হয়, সেখানেই ভর্তি ছিলেন এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদেরকে আরো একবার জানিয়ে দেখে প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ডক্টর ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত, অত্যন্ত সোজা সাপটা ছিলেন মানুষ এবং সাদাকে সাদা কালোকে কালো বলতে ভালোবাসতেন এই পঙ্কজ দত্ত প্রয়াত, কি বলবে? দেখো প্রভুদা, আমাদের সঙ্গে পঙ্কজ দত্তের সাংবাদিক হিসেবে তো একটা দীর্ঘদিনের পরিচিতি। প্রথমেই তার এই খবর অত্যন্ত মর্মান্তিকজনক এবং বিশেষ করে আমরা জানি যে তিনি বাম আমলে ইলেকশন কমিশনার, তার নির্দেশে তিনি আমরা জানি যে বিশেষ বিশেষ জায়গায় তাকে পাঠানো হয়েছিল। অত্যন্ত সৎ, দৃঢ়চেতা এবং তার পাশাপাশি তিনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন। বিভিন্ন জায়গায় তিনি পুলিশ হিসেবে, পুলিশ কর্তা হিসেবে তিনি যে যে কাজ করেছেন তাতে তিনি সততার দৃষ্টান্তই রেখে গিয়েছেন। পরবর্তীকালে তিনি অবসর গ্রহণের পর তিনি রাজনৈতিক বিশ্লেষক হয়ে উঠেছিলেন এবং বিভিন্ন টেলিভিশনের পর্দায়, বিভিন্ন চ্যানেলে আমরা তাকে দেখেছি। অত্যন্ত স্পষ্ট বক্তা ছিলেন, সাদাকে সাদা, কালোকে কালো বলতেন। তার পাশাপাশি তিনি যে কোনো ধরনের দুর্নীতি, যে কোনো ধরনের বলপ্রয়োগ এবং মানবাধিকার যেখানেই লঙ্ঘিত হতো তার স্বর সেখানে দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। এহেন মানুষটি তিনি, আমরা জানি গত কয়েক মাস ধরে এমন কিছু ঘটনা ঘটছিল যে ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কিছুটা হলেও তিনি বলা যেতে পারে তার মধ্যে কোথাও কোথাও আমরা দেখেছি যে তিনি কিছুটা দৃঢ়চেতা থাকলেও তিনি ভেঙে পড়েছিলেন। তার মনে হয়েছিল তার আশেপাশের মানুষজন বা বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পঙ্কজ দত্ত মহাশয় শেষ ইন্টারভিউ আমাদের আর প্লাস নিউজেই দিয়েছেন, নিউজ রুমে, এবং সেখানে তিনি এই কথাই বারবার করে বলেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই সততার পথ এবং তার পাশাপাশি খোলাখুলি ভাবে তিনি কথা বলার পথ থেকে সরে আসবেন না, এটা তিনি জানিয়েছেন। এবং তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ এবং বাংলার ভবিষ্যৎ নিয়ে, এই বাংলার বর্তমান নিয়ে তিনি যে মত পোষণ করতেন তিনি সেই মতেই ছিলেন দৃঢ়ভাবে। অত্যন্ত স্পষ্ট বক্তা। বাংলা হারালো একজন বাঙালিকে, বাংলা হারালো একজন অত্যন্ত সৎ পুলিশ আধিকারিককে যার অভিজ্ঞতা বিভিন্নভাবে কাজে লাগানো যেত। এবং এই কথা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না। জীবনের শেষ কয়েকটি মাস তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছিলেন
এবং তিনি তার বিরুদ্ধে লড়ছিলেন। সব শেষে বলা যেতে পারে বাংলার এক লড়াকু প্রাণ তিনি চলে গেলেন। কিন্তু তার যে কথা বলা, তার যে যুক্তি, তার যে স্পষ্টবাদিতার যে সমস্ত সদ্গুণগুলো, সেগুলোর অবশ্যই স্বাক্ষর তিনি রেখে যাবেন, রেখে গিয়েছেন। তার ইতিহাস থেকে নৃতত্ত্ব, সমাজতত্ত্ব থেকে অর্থনীতি, ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য থেকে শুরু করে প্রাচীন ইতিহাস, এ বিষয়ে তার ছিল অগাধ পাণ্ডিত্য এবং অনুসন্ধিৎসা। তার পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র এবং বৈদেশিক নীতির ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের যে সমস্ত ব্যবস্থার মধ্য দিয়ে একটি রাষ্ট্রকে যেতে হয় বা রাষ্ট্র পরিচালিত হয়, এসবের বিষয়ে তার ছিল অগাধ পাণ্ডিত্য। আমরা একজন অত্যন্ত বাগ্মী আমাদের টেলিভিশন ব্যক্তিত্বকে হারালাম। তিনি খুব মজা করে বলতেন, তিনি যদি পুলিশ আধিকারিক না হতেন তাহলে সাংবাদিক হতেন, এবং তিনি সাংবাদিকতার পাঠও নিয়েছিলেন। সুতরাং পঙ্কজ দত্ত তিনি সাংবাদিকতাকে চতুর্থ স্তম্ভ হিসেবে মনে করতেন, এবং তিনি বলতেন অবিরত লড়ে যেতে হবে চতুর্থ স্তম্ভকে এই রাজ্যে, এই দেশে তাকে দাঁড় করানোর জন্য। তিনি মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন যে পুলিশ আধিকারিক হিসেবে তার যে অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি বিশ্বাস করতেন যে যদি সুষ্ঠুভাবে প্রত্যেকটা ব্যবস্থা চলতে পারে তাহলে ভারতবর্ষ হতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র। এ বিষয়ে তিনি শেষ পর্যন্ত তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। যতদিন তিনি বেঁচে যাবেন তিনি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবেন, ভারতবর্ষ এবং এই পশ্চিমবঙ্গ রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা করার, যা করণীয় তা তিনি করবেন। এবং সত্যি কথা বলতে গেলে তিনি তাই করেছেন, এবং তিনি শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি তার পথে অটল ছিলেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যর সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বারাণসীতে বেড়াতে গিয়েছিলেন তিনি, এবং সেখানেই তার সেরিব্রাল অ্যাটাক হয়। সেখানে হাসপাতালে ভর্তি হন তিনি। প্রায় 1 মাস সেখানে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, কি বলবেন? খুবই দুঃখের খবর জানালেন। এত দুঃখের খবর জানালেন, সত্যি সত্যি আমি ডিজার্টেড। উনি আমাদের ওনার বয়স আমার বয়স প্রায় সমান, মোটামুটি সমান, একদিন দুদিনের ডিফারেন্স নেই, মোটামুটি সমান। উনিও রাজ্য পুলিশে কাজ করেছেন, আমি কলকাতা পুলিশে কাজ করেছি। তো উনি অসম্ভব জ্ঞানী ছিলেন এবং স্পষ্ট বক্তা ছিলেন, জ্ঞানী এবং স্পষ্ট বক্তা। এবং উনি সত্যটাকে সত্যভাবেই বলতেন, ওর মধ্যে কোনো প্রলেপ দিতেন না। কিন্তু বেসিক্যালি তার এই অকাল মৃত্যু, তার মৃত্যুর বয়সই হয়নি, তার কারণ হয়নি। তিনি অনেক সুস্থ ছিলেন। উনি যখন নানাভাবে টিভি মাধ্যমে আমাদের সাধারণ জনগণের কাছে আসতেন, তখন আমরা দেখতাম তার সবাই কিন্তু তার সুস্থ কামনা করেছে। আমরা সকালবেলা যখন মর্নিং ওয়াক করি লেখে এবং দেশপ্রিয় পার্কে নানা দিয়ে, তখন তো সবাই আমাকে জিজ্ঞেস করতো যে পঙ্কজ দত্ত সাহেব কিরকম আছেন, পঙ্কজ দত্ত সাহেব কিরকম আছেন। আমরা সবাইকে বলতাম যে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবেন হয়তো কলকাতাতে। কিন্তু আপনি যে খবরটা দিলেন, আমি সত্যি সত্যি ডিজার্টেড এবং খুব দুঃখিত, বলে এটা বিশ্বাস করানো যাবে না। এবং আমি ওনার আত্মার শান্তি কামনা করি, এবং উনি যেন, তার ওয়াইফ যেন, এই যে স্ত্রী রয়েছেন, তার যারা সাথী রয়েছেন, তারা যেন এই দুঃখটা, শোকটা নিতে পারেন। তাদের জন্য আমি কামনা করি ভগবানের কাছে, এবং ভগবানের কাছে বিলি আত্মার, আমাদের পঙ্কজ দত্তের আত্মার জন্য অন্তত যা কামনা করার ভগবানের কাছে, সেই কামনাই আমরা করছি। সত্যি সত্যি পঙ্কজ দত্ত যে আমাদের কাছ থেকে হঠাৎ এইভাবে চলে যাবে, এবং হঠাৎ সেরিব্রাল অ্যাটাক করে তিনি এখান থেকে
পৃথিবী থেকে চলে যাবেন এটা আমার কল্পনার মধ্যে আসেনি। আমি খুবই দুঃখিত এবং স্তম্ভিত। আমি তার বিধি একটা শান্তি কামনা করি এবং ওম শান্তি বলে আমার বক্তব্য শেষ করলাম। সত্যজিৎ বাবু, আপনারা প্রায় সমবয়সে একসঙ্গে কাজও করেছেন। কলকাতা পুলিশে আপনি ছিলেন, তিনি ছিলেন রাজ্য পুলিশে। একটু যদি সেই রকম কোনো স্মৃতি যা আজকে আপনার ভীষণভাবে মনে পড়ছে, একটু যদি সেটা আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, সমবয়সী বটে, কিন্তু উনি আমার চেয়ে উপরে র্যাঙ্কে ছিলেন, নাম্বার ওয়ান। আমি ডেপুটি কমিশনার অফ পুলিশ ছিলাম, উনি আইজিপি ছিলেন, আইজিপি হয়ে রিটায়ার করেছেন, ডব্লিউবিসিএস ক্যাডার থেকে উঠেছেন, উনি নানা জায়গায় করেছেন। আমি কিন্তু ওনার সাথে একসাথে কোথাও কাজ করিনি, এটা কিন্তু ফ্যাক্ট। উনি এসপি মালদা ছিলেন, এসপি নদিয়া ছিলেন এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা দপ্তর সামলেছেন, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, যেটা পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দা দপ্তর, যেটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, যেটা লর্ডসিনা রোডে রয়েছে, 14 নম্বর লর্ডসিনা রোড। তো একসাথে কাজ না করলেও আমাদের মধ্যে কিন্তু একটা যোগাযোগ ছিল। আপনি বললে বিশ্বাস করবেন না, এই টিভিতে বলার সময় অনেক জিনিস হয়তো আমি জিজ্ঞাসা করতাম যে স্যার এটা এইটুকুটা বললে কিরকম হয়, এটা না বললে কিরকম হয়। উনি কিন্তু সুন্দরভাবে পরামর্শ দিতেন যে এইটুকু বলাটা ঠিক হবে, এটা বলা ঠিক হবে না। এবং ওনার আইনগত জ্ঞানও অনেক ছিলেন এবং প্র্যাকটিক্যাল ছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি খুব দৃঢ় ছিলেন। এটা পুলিশ অফিসারদের মধ্যে খুব কম দেখা যায়। মেরুদণ্ডহীন ছিলেন না, উনি মেরুদণ্ড নিয়েই কাজ করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত উনি দৃঢ়ভাবেই তার বক্তব্য প্রকাশ করেছেন এবং দৃঢ় মেরুদণ্ড নিয়ে যেরকম ভাবে কাজও করেছেন, তিনি তার বক্তব্য রাখতেন সেইভাবে। উনি চট করে কাউকে ভয়ও পেতেন না এবং কোনো কিছু বলতে চট করে রেগেও যেতেন না, চট করে ভীত হতেন না কোনো ব্যাপারে, যেটা অনেক পুলিশ অফিসার রিটায়ার্ড করার পরেও হয়তো ভয়ে বলতে পারে না। এটা উনি কিন্তু বলতেন এবং ওনার প্রত্যেকটা জিনিস যুক্তি দিয়ে, এবং ওনার প্রত্যেকটা জিনিস ছিল ডেট ওয়াইজ, মানে কবে কোন সালে কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু উনি দ্রুততার সাথে টিভির মাধ্যমে এবং নানাভাবে তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করতেন। এটা কিন্তু সত্য কথা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমরা দেখে আরও একবার জারি রাখি, প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বারাণসীতে একটি সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন তিনি, এবং সেই সময় তার নাক মুখ দিয়ে রক্ত উঠে আসে। গুরুতর অসুস্থ হয়ে তিনি বারাণসীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই তার মৃত্যু হয়। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, সেখানেই তার মৃত্যু হয়। একজন প্রাক্তন পুলিশ কর্তা এবং দীর্ঘদিন আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে এসছেন। অত্যন্ত স্পষ্টবাদী মানুষ এই পঙ্কজ দত্ত। আপনাদেরকে আরও একবার জারি রাখি, প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, প্রয়াত পঙ্কজ দত্ত, কি বলবেন? দেখুন, যেসব থানায় ডেকে একজন বয়স্ক লোককে 72 বছর লোককে হেনস্থা করেছে, তাও সাধারণ লোক তো দূরের কথা, একজন প্রাক্তন আইজি। অপরাধটা যাই হোক, মহামান্য আদালত তো জামিন দেননি, ঠিক আছে, সেটা মানলাম, কিন্তু এইভাবে হেনস্থা করার জন্য এবার ভদ্রলোক হলে ঘুমোতে পারবে কিনা জানি না বাড়িতে। আর পুলিশের তখন বদ্ধতা এসব লেশ মাত্রে উঠে গেছে। পুলিশ রেগুলেশন ক্যালকাটাটাও করেনি, কিছুই পড়ে না, খালি একটাই নমস্কার করে। আর লোকে আগে ঠাকুর নমস্কার করে ঢোকে অফিসে বেরোবার আগে, বাড়ি থেকে বেরোবার সময় এখন চটি নমস্কার করে ঢোকে। কি করা যাবে? মানুষ যে এত নির্লজ্জ হয়, কাকের মাংস খায় না, কিন্তু দেখিয়ে দিল পুলিশকে কিভাবে হেনস্থা করতে পারে। কি আর করা যাবে? অভিশাপ নিয়ে বেড়াবে, নিজেও বুঝবে নিজের পরিণতি কি হয়।
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অনিল চারার শখে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত তিনি বারাণসীতে একটি সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বক্তব্য রাখার সময় হঠাৎই তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বারাণসী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি এবং প্রায় 1 মাস সেখানে তার 1 মাসেরও বেশি সময় ধরে তার সেখানে চিকিৎসা হয়। তার কারণ প্রায় 23শে অক্টোবর সম্ভবত সেই সভাতে তিনি বক্তব্য রাখছিলেন এবং এরপরে সেখানে আজকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এবং তার যে এই ঘটনা, অর্থাৎ এই যে তার অসুস্থতা ইত্যাদি ইত্যাদি নিয়েও কিন্তু রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সময় তোপ দেখেছিলেন তার অসুস্থতা নিয়ে এবং রাজ্য সরকারকে দায়ী করেছিলেন তিনি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত একটি সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন। ফিলোসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার বার্ষিক অনুষ্ঠান ছিল বারাণসীতে, সেখানেই বক্তব্য রাখতে গিয়েছিলেন তিনি এবং সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হতে শুরু করে। সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বারাণসীর ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। 1 মাস চিকিৎসাধীন থাকার পর সেখানেই তার মৃত্যু হয়। ফিলোসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে বারাণসীতে গিয়েছিলেন এই পঙ্কজ দত্ত, রাজ্য পুলিশের প্রাক্তন আইজি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম। নজরুল সাহেব, প্রয়াত পঙ্কজ দত্ত কি বলবেন? মানে আমি তো শুনে প্রচন্ড খারাপ লাগছে, কারণ আমাদের যারা আইপিএস অফিসার চাকরি করছেন বা অবসর নিয়েছেন তাদের মধ্যে এক কথায় সৎ বলে দেওয়া যায় এরকম লোক তো খুব কম আছে। তো পঙ্কজ দত্ত এরকম একজন লোক ছিলেন এবং যিনি সত্যি কথা বলতেন। তো এখানে তার জন্য তাকে অনেক হেনস্থা উঠতে হয়েছে, আপনারাও জানেন। সেটা না হলেই ভালো হতো। তো তিনি মারা গিয়েছেন, আমি তার আত্মার শান্তি কামনা করি এবং তার এই মৃত্যুর জন্য আমি প্রচন্ড খারাপ লাগার মধ্যে আছি। নজরুল সাহেব, আপনারা একসঙ্গে হয়তো কাজও করেছেন, একটু যদি সেই স্মৃতি চারণা করেন, এমন কোনো বিষয় কি রয়েছে যা আজকে মনে পড়ছে ভীষণভাবে? না দেখুন, আমি যখন শিলিগুড়িতে অ্যাডিশনাল এসপি ছিলাম, তো ওখানে ওই গোল্ড কাপ, তখন তো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামটা আমার সময় হলো, অনেক সময় অনেক কারণে আটকে ছিল। হওয়ার পর ওখানে যখন বড় ম্যাচ টাচ হয়েছে তখন উনি ওখানে ডিউটি করতে এসছেন এবং তখন আমার সঙ্গে কাজ করেছেন। তো উনি প্রচন্ড সিনসিয়ার লোক ছিলেন কাজের ব্যাপারে এবং আমি যতটুকু জানি সৎ লোক ছিলেন। বলুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কথা বলছিলাম প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত ফিলোসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে বারাণসীতে গিয়েছিলেন তিনি এবং সেখানে তিনি যখন বক্তব্য রাখছিলেন সেই সময় তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। অজ্ঞান হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে যাওয়া হয় বারাণসী হাসপাতালে। বারাণসী হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে তিনি চিকিৎসাধীন ছিলেন। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে লড়াই করার পর অবশেষে হার মানলেন তিনি। চিকিৎসকদের যাবতীয় আশা, যাবতীয় প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে চলে গেলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। মাত্র 73 বছর বয়স হয়েছিল তার। 2011 সালে তিনি রাজ্য পুলিশের আইজি হিসেবে অবসর গ্রহণ করেন এবং অত্যন্ত স্পষ্টবাদী ছিলেন এই
প্রয়াত পঙ্কজ দত্ত। আমরা ইতিমধ্যেই পুলিশ মহলে নেমে এসেছে শোকের ছায়া। রাজ্য পুলিশের প্রাক্তন আইজি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, এবং তিনি বারাণসীতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। ফিলোসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া বার্ষিক সভায় বক্তব্য রাখতে আমন্ত্রিত সদস্য হিসেবে সেখানে গিয়েছিলেন, এবং সেখানে তিনি যখন বক্তব্য রাখছিলেন সেই সময় তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়, অজ্ঞান হয়ে পড়েন মঞ্চে। সেখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয় বারাণসী হাসপাতালে। ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন সেরিব্রাল অ্যাটাক হয়েছে পঙ্কজ দত্তর। এরপরেই চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আজ চলে গেলেন পঙ্কজ দত্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী। রাজা গোপাল বাবু, প্রয়াত পঙ্কজ দত্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আপনারা কখনো টিভির পর্দায়, কখনো বা কোনো অনুষ্ঠানে বিতর্কে অংশ নিয়েছেন। আজকে সেই মানুষটাই নেই, কি বলবেন? না, খুব খারাপ লাগছে আমার, কেননা উনি খুব নির্ভীক মানুষ ছিলেন। আজ প্রায় 15 বছর 16 বছর একসঙ্গে নানান টেলিভিশন অনুষ্ঠানে ওনার সঙ্গে অংশ নিয়েছি, বিতর্কে অংশগ্রহণ করেছি। ওনার খুব যেটা উনি ভাবতেন সেটাকে উনি গুছিয়ে বলতেন, সুন্দরভাবে বলতেন, প্রচুর পাণ্ডিত্য ছিল। এই মানুষটা যে চলে যাবে এবং এই চলে যাওয়ার পেছনের যে ঘটনা, সেটা যদি কারোর মৃত্যু হয় প্রাকৃতিক নিয়মে, সেগুলোকে মেনে নিতে হয়। কিন্তু এই মানুষটাকে যেটা বুঝলাম, তাকে অসম্মান করা হলো, তার একটা সামান্য বক্তব্যকে টেনে নিয়ে যেভাবে পুলিশের কাছে তাকে ডাকা হলো, প্রচন্ড অসম্মানিত হয়েছিলেন বলে আমি শুনেছিলাম। তো আমি যখনই ওনাকে ফোন করতে গেছিলাম তখন উনি অলমোস্ট ইয়ে হয়ে পড়েছেন, বেনারসে গেছিলেন, তারপরে আর কোনো কথা বলার সেন্সে ছিল না। যে আমার ধারণা ছিল ধীরে ধীরে হয়তো উনি আরোগ্য লাভ করবেন, কিন্তু হয়তো এটা যদি কলকাতায় ঘটতো বা দিল্লিতে ঘটতো হয়তো এতটা অসুবিধা হয়তো হতো না। উনি যেখানে গেছিলেন সেখানে হয়তো সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থা সেটা হয়তো পাননি, এবং বুঝে উঠতে পারেননি যে উনি একটা খুবই বিয়ের মধ্যে ছিলেন, খুবই অসম্মানের মধ্যে ছিলেন। ভেবেছিলেন হয়তো বেড়াতে গেলে হয়তো যে গ্ল্যানি যেটা ওনার মধ্যে থাকছিল সেটা বোধহয় কেটে যাবে, সেই জন্যই উনি গেছিলেন, এবং ওনার স্ত্রীর সাথেই গেছিলেন, আর কেউ ছিল না বোধহয়। তো যখন এরকম বিপর্যয়টা আসে তারপরে কতটা চিকিৎসা পেয়েছেন, সময় মতন চিকিৎসা পেয়েছেন আমি জানি না, কিন্তু যেটা ঘটে গেল যে একটা মানুষ তার নির্ভীক বক্তব্য, কখনো সে প্রচন্ড ভালোবাসত দেশকে, প্রচন্ড ভালোবাসত পুলিশকে, এবং পুলিশের বিরুদ্ধে কোনো কথা বললে উনি কিন্তু বরদাস্ত করতেন না, উনি কিন্তু বুঝিয়ে দিতেন যে সঠিক হচ্ছে না। এটা আমি ওনার সঙ্গে বিভিন্ন বিতর্কের মধ্যে দেখেছিলাম যে এই যে ইউনিফর্মকে ভালোবাসা, ইউনিফর্মের সঙ্গে দীর্ঘদিন ছিলেন, তাকে ভালোবাসা এবং দেশকে খুব ভালোবাসতেন। এই মানুষটা যে এইভাবে চলে যাবে এটা আমি সত্যি ভাবিনি। আমি আজ সকালেও ভাবছিলাম বোধহয় একদিন ওনার সঙ্গে আরেকটা কোনো একটা বিতর্ক সভায় থাকবো, কিন্তু সেটা সুযোগ ঘটলো না। আমি ওনার আত্মার শান্তি কামনা করি, এবং আমি আশা করব পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক মূল্যবোধ আছে সেই মূল্যবোধ যেন কেউ নষ্ট না করে, এবং গণতন্ত্র বাঁচলেই রাজনীতি যারা করছেন তারা সবাই বাঁচবেন, যে কোনো দলই আছেন। কেননা যখনই আমরা এই গণতন্ত্রটাকে সরিয়ে ফেলে আমরা কোনো ধরনের অটোক্রেসি নিয়ে আসার কথা ভাবি, তখন কিন্তু আমাদের সকলেরই শেষ হয়ে যায়। মানে গণতন্ত্র আছে বলেই আমাদের প্রত্যেকেরই, আমরা যারা রাজনীতির বিশ্লেষণ করি, রাজনীতির ভেতরে আছি, সবারই একটা সামাজিক কর্তৃত্ব আসে, আমাদের মূল্য আসে গণতন্ত্র আছে বলে। সেই গণতন্ত্রকে আমাদের নষ্ট যারা করছেন তারা ভাববেন, তারা নিজেদের স্বার্থও করছেন না,
তারা কিন্তু যথেষ্ট ক্ষতি করছেন গণতান্ত্রিক চেতনা, মূল্যবোধ, এবং যে সমস্ত মানুষ মানে গণতন্ত্রকে এতটাই ভালোবাসে যে সামান্য গণতন্ত্রের বিপর্যয় ঘটলে তাদের তাদের চিন্তনে, তাদের মানসিক একটা বড় বিপর্যয় দেখা যায়। যাই হোক, পঙ্কজদার স্মৃতি আমার কাছে বিরাট ভাবে রয়েছে। মানুষ তাকে মনে রাখবে, দেশ মনে রাখবে। এবং আজকের আমি বলবো যে সবাই যদি তার স্বাধীন বক্তব্যটাকে সম্মান দিয়ে কথা বলে, সরকার থেকে সাধারণ মানুষ, তাহলেই পঙ্কজ দত্তের প্রতি একটা মর্যাদা দেওয়া যাবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিশেষ রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়, তা সে টিভি চ্যানেল হোক কিংবা খোলা কোনো মঞ্চ, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন বিতর্ক সভায় অংশ নিয়েছেন তারা। সেই স্মৃতি চারণা করলেন রাজাগোপাল ধর চক্রবর্তী। অত্যন্ত স্পষ্টবাদী মানুষ ছিলেন এবং নির্ভীক ছিলেন, কোথাও পিছপা হতেন না সত্যি কথাটা বলতে। এই মানুষটি পঙ্কজ দত্ত, প্রয়াত বারাণসীর একটি হাসপাতালে। গত মাসে অর্থাৎ অক্টোবরে ফিলোসফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার বার্ষিক সভায় বক্তব্য রাখতে আমন্ত্রিত সদস্য হিসেবে তিনি সেখানে উপস্থিত ছিলেন। সেখানে তার শরীর খারাপ হয়, রক্তক্ষরণ হয় নাক মুখ দিয়ে, এবং তারপরে হসপিটালাইজড হন। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ বৈত্র। সুপর্ণবাবু, প্রয়াত পঙ্কজ দত্ত, কি বলবেন? বিভিন্ন জায়গায় এই পঙ্কজ বাবুর সঙ্গে কখনো টিভি শোয়ে, কখনো বা কোনো অনুষ্ঠান মঞ্চে বিতর্ক সভায় অংশ নিয়েছেন আপনারা। একটু যদি সেই স্মৃতিগুলি আজকে তুলে ধরেন। দেখুন, আর প্লাস থেকে বরাবর ফোন আসে, কিন্তু এই রকম ফোন আসবে সেটা আমি কখনো আশা করিনি। মানে এতটাই দুঃখজনক এবং বেদনাদায়ক এই খবর, মানে আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না। মানে এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে না। শুধু এইটুকুই বলবো, আজ রাজ্যের মানুষ একজন সৎ, নির্ভীক, স্পষ্টবাদী, সত্যনিষ্ঠ, প্রতিবাদী মানুষকে হারালেন। এর থেকে আর বেশি কিছু বলার নেই আজকে আমার। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ বৈত্রর সঙ্গে। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন।